দর্শক স্বাগত জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আর ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। যুদ্ধ চলছে, আবার মধ্যস্থতার চেষ্টাও চলছে, আর এই রেফারির ভূমিকায় অবতীর্ণ হচ্ছে পাকিস্তান। দেশটি সরাসরি ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে এবং সম্ভাব্য আলোচনার ভেন্যু হিসেবে উঠে এসেছে। ফলো দিতে শুরু করেছে তাদের ভূমিকা। রয়টার্স বলছে, পাকিস্তানের অনুরোধে আমেরিকার মাধ্যমে চাপ প্রয়োগের ফলে ইসরায়েল সাময়িকভাবে ইরানের দুই শীর্ষ নেতা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের পায়ের হত্যার তালিকা থেকে নাম বাদ দিয়েছে। পাকিস্তান যুক্তি দেখিয়েছে এদের হত্যা করা হলে শান্তি আলোচনার সুযোগ নষ্ট হয়ে যাবে। এসবের পিছনে উঠে এসেছে আরও এক ব্যক্তির নাম, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্কই মূল অনুঘটক হিসেবে কাজ করছে। কিন্তু কেন পাকিস্তান? কেন তুরস্ক, মিশর কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো শক্তিশালী দেশ নয়? দ্বিতীয় যে প্রশ্নটি আসতে পারে সেটা হলো, বিশ্বকে চরম অস্থিতিশীল করে তোলা এই গুরুত্বপূর্ণ যুদ্ধ থামাতে কতটা কূটনৈতিক সক্ষমতা আছে পাকিস্তানের, যেখানে দেশটি নিজেই নানা সামরিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে হচ্ছে? তৃতীয় প্রশ্নটি আসতে পারে, আমেরিকার সাথে পাকিস্তানের এই ঘনিষ্ঠতাকে কিভাবে দেখছে তাদের চিরশত্রু ভারত? প্রশ্নগুলো উত্তর খুঁজবো আমাদের আলোচকদের কাছে। আমরা আমন্ত্রণ জানিয়েছি স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারিকে, আমন্ত্রণ জানিয়েছি কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামানকে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। একেবারে সরাসরি প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হলো, কেন পাকিস্তান এত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, যেটি পুরো বিশ্বকে অস্থিতিশীল করে রেখেছে, সমাধানের পথ খুঁজে পাওয়া যাচ্ছে না, যুদ্ধ কেন লাগলো সেটা অনেকে খুঁজে পাচ্ছেন না, যুদ্ধ বন্ধ কিভাবে হবে সেটা অনেকে খুঁজে পাচ্ছেন না, এরকম একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় কেন পাকিস্তানকে ডেকে আনা হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাকিস্তান যে ইরান যুদ্ধে যে মধ্যস্থতা করতে বিশেষভাবে আগ্রহী এবং তাদেরকে ডেকে আনা হয়েছে, তার বিশেষ বিশেষ ভূ রাজনৈতিক কারণ আছে। যে কারণগুলো আমি সংক্ষেপে বলতে গেলে, যে পাকিস্তানের ইন্টারেস্ট হলো এখানে ইরান একমাত্র পাকিস্তানের প্রতিবেশী দেশ যার সাথে ইরানের একটা ভালো সম্পর্ক আছে। আফগানিস্তানের সাথেও যুদ্ধ করতেছে, আর ইস্টের দিকে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতেছে। সুতরাং ইরানের সাথে তার একটা ভালো সম্পর্ক রাখা খুবই দরকার, এক। দুই নম্বর, ইরানের সাথে যেই আছে পাকিস্তানের 560 মাইল বর্ডার, এই বর্ডারের দুই পাশে একদিকে হলো বেলুচিস্তান, অন্যদিকে হলো বেলুচ ভাষাভাষী লোকেরা। এবং আপনারা জানেন যে বেলুচিস্তানে তাদের একটা বিশেষ গোষ্ঠী রয়েছে যারা পাকিস্তান থেকে সেপারেট হয়ে যেতে চায়, তাদের সাথেও প্রায় যুদ্ধ হচ্ছে পাকিস্তানের। সুতরাং ইরানের সাথে তাদের সম্পর্ক রাখাটা খুবই ভালো। আর ইরান হলো পৃথিবীর সবচাইতে বড় শিয়া অধ্যুষিত দেশ, এবং সেকেন্ড মোস্ট অধ্যুষিত শিয়া দেশ হলো পাকিস্তান। সুতরাং পাকিস্তানের একটা বিরাট সংখ্যক শিয়া সম্প্রদায় আছে। আপনারা জানেন যে যুদ্ধ শুরুতেই ইউএস এমবাসি ঘেরাও করছে, সেখানে প্রায় 30 জন লোক মারা গেছে, এরা মোস্টলি শিয়া। আর ইরান ইউএস যুদ্ধের কারণে যে পাকিস্তানের বিরাট অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, যেটা আমরা দেখছি যে আপনার যেমন 70% সরকারি যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে, এবং ইভেন সংসদ সদস্যদের 25% বেতন কমিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তারা এটাতে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হলো একদিক পাকিস্তানের ইন্টারনাল। তারপরে হলো পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা ডিফেন্স চুক্তি আছে, যে ডিফেন্স চুক্তিটা আবার সৌদি আরব হলো আমেরিকার ক্লোজ ফ্রেন্ড। সুতরাং সেই হিসাবে পাকিস্তানের আমেরিকার কাছে একটা অ্যাক্সেস আছে। এছাড়া পাকিস্তানের সাথে দীর্ঘদিনের মিলিটারি টু মিলিটারি সম্পর্ক ইউএস এর, অনেক দিন থেকে। সে আমরা যখন পাকিস্তানে ছিলাম তখন থেকে এখনো সেই মিলিটারি টু মিলিটারি সম্পর্ক আছে, এবং সেই মিলিটারি টু মিলিটারি সম্পর্কের মাধ্যমেই পাকিস্তানকে নিয়ন্ত্রণ করছে আমেরিকা। আমেরিকা পাকিস্তানের রাজনীতি মিলিটারি কন্ট্রোল করে, সেই হিসেবেই ফিল্ড মার্শাল জেনারেল মুনিব বিকাম ভেরি ক্লোজ, এবং প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় শক্তিশালী লোকদের পছন্দ করে, পাওয়ারফুল লোকদের পছন্দ করে। সুতরাং জেনারেল উনি বলছে তার ফেভারেবল ফিল্ড মার্শাল। এবং আমি জানি না কোন দেশের ফিল্ড মার্শালকে বা চিফকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট
2 ঘন্টার মতো মিটিং এ নিয়ে আসছে এবং তার সাথে কথা হয়েছে, তাকে লঞ্চ করা হয়েছে। এইভাবে প্রেসিডেন্টের সাথে জেনারেল মুনিরের একটা ভালো সম্পর্ক ডেভেলপ করেছে। এবং এইসব কারণেই প্রেসিডেন্ট ট্রাম্পও যখন জেনারেল মুনিব কথা বলেন, ইভেন প্রাইম মিনিস্টারের চেয়েও বেশি জেনারেল মুনিব কথা বলেন, তখন প্রেসিডেন্ট কথাটা শুনে। সেই হিসাবে আর লাস্ট যে পয়েন্টটা আছে, পাকিস্তানের কাছে একমাত্র মুসলিম দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র আছে, এবং আমেরিকা এই পারমাণবিক অস্ত্রটাকে ভালোভাবে কন্ট্রোল করতে চায়, যাতে কোনোভাবে এই অস্ত্রের সুবিধা অন্য ইরান বা অন্য কোনো দেশ, মুসলিম দেশে না যায়। এটা ইসরায়েলের ইন্টারেস্টে আমেরিকানরা এটা করে আসছে। এই সব কারণে পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কান্ট্রি টু হ্যাভ গুড রিলেশন অ্যাট দিস টাইম। এটা পাকিস্তানের ইন্টারেস্টও সার্ভ করে, আমেরিকার ইন্টারেস্টও সার্ভ করে। এবং আপনি দেখলেন এটা কত শক্তিশালী। পাকিস্তান বলার জন্য ইউএস কে রিকোয়েস্ট করেছে যে আপনি যেটা বললেন, তাদের ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং পার্লামেন্টারি চিফ তাকে যেন হিট লিস্ট থেকে বাদ দেওয়া হয়, সেটার জন্য আমেরিকা অনুরোধ করেছে। সেই অনুরোধ ইসরায়েল রক্ষা করেছে। সুতরাং এই সম্পর্কটা মিউচুয়াল, এই সম্পর্কটা দীর্ঘদিনের। যদিও পাকিস্তানের সাথে ইরান চায়নার সম্পর্ক ভালো, স্টিল আমেরিকা চাচ্ছে ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে, ট্রান্স প্যাসিফিক যেই অ্যালায়েন্স সেখানে রাখতে। কিন্তু এই সময়, এই পর্যায়ে মিডল ইস্টের ইন্টারেস্টে, ইসরায়েলের ইন্টারেস্টে এখন পাকিস্তান ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2-3টা ব্যাপার যা বললাম, তার মধ্যে ওদের পারমাণবিক অস্ত্র এটা একটা বিরাট ব্যাপার। সৌদির সাথে ওদের সম্পর্ক, এসব ব্যাপার মিলে পাকিস্তান ইজ দি কি পয়েন্ট। কারণ আমরা জানেন তো আপনারা, তুরস্কের সাথে আমেরিকা তো নটভুক্ত দেশ, তারপরে বিলিয়নস অফ ডলার্স এইড দেয় মিশরকে, রাইট? এই মিশর না, টার্কি না, পাকিস্তান, এইসব মিলে পাকিস্তান ইজ মাচ মোর ফোকাসড, মাচ মোর ইন দ্য নিউক্লিয়াস। এবং এটা বোথ ইন্টারেস্ট, ইট উইল সার্ভ পাকিস্তান ইন্টারেস্ট অ্যাট দি সেম টাইম ইউএস ইন্টারেস্ট অ্যান্ড অলসো ইসরায়েল ইন্টারেস্ট। সেই জন্য পাকিস্তান এত গুরুত্বপূর্ণ এই সময়। অনেকগুলো পয়েন্ট উঠে এসেছে। আমি একটু প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান আপনার কাছে জানবো। আলোচনায় এর মধ্যে আমরা জেনেছি যে পাকিস্তানের সাথে ইরানের দীর্ঘ সীমান্ত এবং শিয়া সম্প্রদায়ের একটা বিশাল জনগোষ্ঠী বাস করছে পাকিস্তানে। শুধুমাত্র পাকিস্তান নিজেদের এই ইন্টারেস্টগুলো, বিশেষ করে আভ্যন্তরীণ সাম্প্রদায়িক দাঙ্গা, জ্বালানি সংকট, অর্থনৈতিক সংকট, সেই সব বিবেচনা করেই কি এই মধ্যস্থতার ভূমিকা এসেছে, নাকি এখানে আমেরিকার নির্দেশ, আমেরিকার স্বার্থ রক্ষা, সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ? জি, ধন্যবাদ আপনাকে। অনেকগুলো কথা অলরেডি চলে এসছে আপনি যেটা বললেন। তা আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আরো যদি অ্যাড করি, কারণ একই কথা তো আর বলার কোনো প্রয়োজন নেই। বেশ কিছু আরো কারণ আছে কেন পাকিস্তান ডিজায়ারেবল এই মুহূর্তে। কারণ মিডিয়েটার যারা হয় তারা তো দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য হতে হবে প্রথমত, মানে বিবাদমান দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এখন আর কারা অপশন ছিল? আর অপশন ছিল ইউএন, তাই না? এত বড় একটা যুদ্ধ যেটা প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি রূপ নিয়েছে, সেখানে ইউএন একটা মেজর রোল প্লে করতে পারত। কিন্তু আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইউএনকে কত ছোট এবং তুচ্ছ তাচ্ছিল্য করে সবসময়। তো ইউএন এর ব্যাপারটা এখান থেকে বাতিল হয়ে গেল। বাকি রইল ইউরোপিয়ান ইউনিয়ন, মানে যারা আর কি ইয়ে আছে, অনেক ধরনের ক্লাউড আছে, ওজন আছে। ইউরোপিয়ান ইউনিয়নও দ্বিধা বিভক্ত। এখানে কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পকে কিছুটা সমর্থন করে, যেমন ইউকে, কিন্তু স্পেন ক্লিয়ারলি এটার বিরুদ্ধে। ইউরোপিয়ান ইউনিয়ন সেভাবে পারে না। তারপর বাকি রয়ে গেল চায়না, তাই না? বড় শক্তির মধ্যে চায়নার সমস্যাটা হচ্ছে, চায়না ইরানের কাছে খুবই গ্রহণযোগ্য এবং মিডল ইস্টের দেশগুলির কাছেও গ্রহণযোগ্য, কিন্তু ইউএস এর কাছে চায়না ততটা গ্রহণযোগ্য না। ইউএস তো একটা বিবাদমান শক্তি এখানে। তো এটা গেল, তাহলে চায়নাকেও আমরা বাদ দিতে যাচ্ছি এখানে। তারপরে আপনার বাকি রইল ইন্ডিয়া, যে কথাটা আপনি পরোক্ষভাবে একটু তুলছেন, যে পাকিস্তান এগিয়ে আসার ফলশ্রুতিতে ইন্ডিয়া মনে করছে তারা কিছুটা লেফট বিহাইন্ড হয়ে গেল কিনা ব্যাপারটাতে। আমার কাছে মনে হয় সেটাও তারা পিছিয়ে নেই ইন্ডিয়া, অথবা ইন্ডিয়া এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্লেয়ার না। কেন? ইন্ডিয়ার অনেক গুরুত্ব আছে দুনিয়াতে, কিন্তু এই বিষয়টাতে তারা অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়েটর হতে পারে না। কারণ তারা হচ্ছে ইসরায়েলের সাথে খুব বেশি ক্লোজ ইদানিং, এবং এতটাই ক্লোজ যে যুদ্ধ বাঁধার 2 দিন আগেও কিন্তু নরেন্দ্র মোদী সেখানে গিয়েছে, এবং ইসরায়েলের সাথে
ইন্ডিয়ার যে বিভিন্ন ধরনের চুক্তি রয়েছে, সামরিক চুক্তি, সেটা সামরিক অস্ত্রপাতি, তারপর হচ্ছে স্পাইং ইকুইপমেন্ট কেনার ব্যাপারে মোসাদের সাথে যে কোলাবোরেশনের ইন্ডিয়ার, সেটা এখন বোধহয় আমেরিকার পরপরই ইন্ডিয়ার সাথে ইসরায়েলের সম্পর্ক। সুতরাং এটা ইরানের কাছে ততটা অ্যাকসেপ্টেবল হবে না। তো এইসব দিক থেকে আরেকটা যেটা আপনি বললেন যে ওই কি বলে যে ট্যারিফের ব্যাপারে ইন্ডিয়ার উপরে আসলে আমেরিকাও কিছুটা বিরক্ত হয়ে আছে। কারণ হচ্ছে ইন্ডিয়ার উপর অতিরিক্ত ট্যারিফ ধার্য করেছে ডোনাল্ড ট্রাম্প, এবং তাদের যে ভিসা, এই যে ইন্ডিয়া থেকে প্রচুর লোক আমেরিকাতে আসে, সেটাতেও কিছু কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। এর মানে ইন্ডিয়াকে যথেষ্টই ব্যাকফুটে রেখেছে। ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণেও মানে যুক্তরাষ্ট্র অনেকটাই নাখোশ ইন্ডিয়ার প্রতি। তো সব মিলিয়ে ইন্ডিয়াটা ইউএস এর কাছে অতটা অ্যাকসেপ্টেবল হবে না, আবার ইরানের কাছেও খুব বেশি অ্যাকসেপ্টেবল হবে না, যেহেতু ওরা ইসরায়েলের কাছে খুব বেশি ক্লোজ। তো সব মিলিয়ে যেটা দাঁড়িয়েছে, এই মুহূর্তে পাকিস্তান একটা ভালো ক্যান্ডিডেট। আমাদের মহসিন ভাই একটু আগে টার্কির কথা উল্লেখ করলো, তারপর মিশরের কথা উল্লেখ করলো। এই দুইটা কেন ভালো ক্যান্ডিডেট না? কারণ টার্কি মানে একটা নেটোর শক্তি, কিন্তু টার্কি যেটা হয়েছে, ওরা কিন্তু ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে খুব কঠোর ভাষায় মাঝে মধ্যে সমালোচনা করে, অনেকটা ইরানের মতোই ভাষায় কথা সমালোচনা করে ইসরায়েলকে। তাহলে ইসরায়েলের কাছে টার্কি ততটা অ্যাকসেপ্টেবল হবে না। তারপরে রয়ে গেল মিশর। এখন মিশরের সাথে দেখুন, মিশর অতটা বড় শক্তি না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, মিশর কিন্তু ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে অতীতে, সুতরাং তাদের সম্পর্কটা অতটা ক্লিন না, অতটা পাকিস্তানের সাথে ইসরায়েলের কোনো যুদ্ধ হয়নি সরাসরি। তো সব মিলিয়ে আমার মনে হয় পাকিস্তান একটা গুড ক্যান্ডিডেট। এবং ইন্ডিয়ার ভিতরে কিছু অ্যানালিস্ট যারা, তারাও কিছুটা আগে গাল ফুলিয়েছিল, কেন পাকিস্তানকে এত একটা ফেইল্ড রাষ্ট্র তাদেরকে বেছে নেওয়া হলো। তো অনেকে যারা খুব রিজনড পিপল ইন্ডিয়াতে, তারা বলছে যে না, ইন্ডিয়া মানে পাকিস্তানের সবকিছুই খারাপ না, পাকিস্তানের মাধ্যমে যদি এই যুদ্ধটা বন্ধ হয় তাহলে এটা ইন্ডিয়ার জন্য লাভজনক হবে, পাকিস্তানের জন্য তো বটেই, দুনিয়ার জন্য লাভজনক হবে। তবে সব মিলিয়ে আলটিমেটলি এটা ফলপ্রসূ হবে কিনা এটা দেখার বিষয়। কারণ পাকিস্তানের একটা লিমিটেশন হচ্ছে, তারা গুড মিডিয়েটর, কিন্তু তাদের নিজস্ব ওজন, কাউকে একটু চাপ দিয়ে কথা বলা, কিন্তু তাদের সেই শক্তিটা নেই যে তারা যে ইউএসএ কে বলবে এনাফ ইজ এনাফ, তোমরা থামো, এখন এটা বন্ধ করতে হবে, এটা মানতে হবে, অথবা ইসরায়েলকে বলবে, এই শক্তিটা ওদের নেই। ওরা মধ্যে বসে মিডিয়েটারের রোল প্লে করতে পারবে, কিন্তু আমার দৃষ্টিতে তাদের নিজস্ব ওজন, কাউকে একটু চাপ দেওয়া, একটু মানে বুঝিয়ে বলা যে তোমাদের এটা মানতে হবে, সেইটার শক্তিটা আসলে পাকিস্তানের নেই বলে আমার মনে হয়। সুতরাং জি, খুব সংক্ষেপে বললে, পাকিস্তান ইজ দ্য গুড ক্যান্ডিডেট রাইট নাও, আমরা দেখি কি হয়। কিন্তু আমি খুব বেশি আশাবাদী না, যে কারণ হলো ইউএস এর মতো করে আগাবে তাদের পয়েন্ট নিয়ে, এবং ইরান ও ইরানের নিজস্ব যে দাবি দেওয়া, সেগুলো নিয়ে অনেক অনড় রয়েছে এখনো। এখানে জি। পাকিস্তান স্ট্রং এনাফ পাওয়ার না। আরেকটা জিনিস বলেই শেষ করি, আপনারা দেখেছেন খবরে যে যেই যুদ্ধবিরতির আলোচনাটা হচ্ছে, সেটা কিন্তু বিটুইন ইউএস এবং ইরান। এখানে ইসরায়েল এখানে ইনভলভ আছে বলে শোনা যায় না। তো ইসরায়েল তো একটা স্পয়লার হয়ে যাবে, ইসরায়েল তো মানবে না এইসব। মানে যতক্ষণ না তাকে ধমক দিয়ে না থামিয়ে দিবে ইউএস, ইসরায়েল কিন্তু তার মতো করে আক্রমণ করেই যেতে থাকবে, বিশেষ করে ইরানে এবং লেবাননে। সুতরাং ইসরায়েলকে যদি পার্টি না করা যায় সেই আলোচনাতে, তাহলে এটার ফল মানে শতভাগ সাফল্য কম দেখি। পাওয়াটা একটা আম, ঝুঁকির মধ্যে থাকবে বলে আপনি আমি মনে খুব করছেন? কম দেখি। জি, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আপনার কাছে জানি যে প্রসঙ্গটি ডক্টর খালেকুজ্জামান উত্থাপন করেছেন, সেটা হলো আপনি মিডিয়েটর করলেন, কিন্তু সাফল্যের সম্ভাবনা কতটুকু? কারণ এইখানে তিনটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ: ইসরায়েলের আপত্তি, আমেরিকার চাপ এবং ইরানের শক্ত অবস্থান। এই তিনটা পজিশনকে আপনি একটা সমীকরণের মধ্যে নিয়ে আসার মতো সক্ষমতা পাকিস্তানের কতটা আছে? এটা এটা প্রফেসর খালিকুজ্জামান যা বলেছেন, যে হচ্ছে গ্র্যাভিটি, যেটা আর কি স্টেট গ্র্যাভিটি। আপনি দেখেন, এর সাথে আমি একটু কুইকলি এটা জবাব দেওয়ার আগে আমি বলি, প্রেসিডেন্ট পুটিনও কিন্তু অফার করছিল যে সে এটা করতে চায়, কিন্তু প্রেসিডেন্ট পুটিনের সম্পর্ক হলো কি, ইনডাইরেক্টলি প্রেসিডেন্ট পুটিন ইজ ফাইটিং আমেরিকা ইন ইউক্রেন, ইনডাইরেক্টলি। সো এইসব কারণে ইভেন ইন ইরান অলসো Even in Iran. তাদের ইভেন টেকনোলজি ইউজ করছে। হেল্প করতেছে হুম। উইথ স্যাটেলাইট ইনফরমেশন আদার সবকিছু দিয়া। সুতরাং তারা এটা
তারা দে আর নট সুইটেবল ক্যান্ডিডেট ফর মানে নিরপেক্ষ নয়, তারা নিরপেক্ষ নয়, সবচেয়ে বড় কথা তারা হলো। নিরপেক্ষ নয়, তারা নিরপেক্ষ নয় বলে সুইটেবল ক্যান্ডিডেট। এখন যেটা বলি ভাই, যুদ্ধ তো কোনো সময় কারোর জন্যই ভালো না। কোনো যুদ্ধে উইন কেউ করে না ইন টার্মস। কারণ আমরা যদি এই ছোটভাবে দেখি, এই যে 4 সপ্তাহের যুদ্ধ জিতলো কে? আমি তো দেখি না। বিলিয়ন্স অফ ডলার আমেরিকার খরচ হলো, আমেরিকানরা লাইফ দিল, সোলজাররা জীবন দিল। আমেরিকার অর্থনীতিতে কি সমস্যা? আমি ওই গাড়ির তেল ভরতে গেছি, 15 গ্যালন সুপেরিয়ার তেল নিছি $1 করে বেশি, একদম $75, $5 করে। এই যে ইকোনমিতে যে আমাদের ইম্প্যাক্ট হচ্ছে, আমাদের যে এগ্রিকালচারে যে 8%, পোস্টাল ডিপার্টমেন্টে 8% করে সারচার্জ দিচ্ছে, কারণ ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ছে। এই যে সুতরাং আমেরিকা এফেক্ট হচ্ছে, যদিও আমেরিকা যুদ্ধটা করছে ইসরায়েলের জন্য। আর ইসরায়েল কি করছে? ইসরায়েল একটা ছোট্ট দেশ, এই যে যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, তাদের নিউক্লিয়ার ইয়েতে বোমা ফালানো হয়েছে, বিভিন্ন জায়গায় তাদের হচ্ছে। আর ইরানের তো ক্ষতি হচ্ছেই। 10,000-এর উপরে লক্ষ্যবস্তুতে তাদেরকে হামলা করা হয়েছে, ইসরায়েল এবং আমেরিকা। তাদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করা হয়েছে। আমেরিকা অ্যাকর্ডিং টু ইউএস, তাদের নেভি অ্যান্ড আদার্স সবগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে, অনেক কিছু ক্ষতি হয়েছে তাদের। সুতরাং সবকিছু এটাতে ক্ষতি। এখন সবাই, আমার মনে হয় আমেরিকাও দেখছে যে ওয়ার্ল্ড যে ইকোনমিতে যে ইম্প্যাক্ট হচ্ছে, এটা দীর্ঘদিন সাস্টেইন করাটা ঠিক হবে না, বিশেষ হরমুজ প্রণালী বন্ধের ফলে। হ্যাঁ, 1। 2 নম্বর, আমেরিকার যে সেকেন্ড অপশন, যে বুট অন দি গ্রাউন্ড, দ্যাটস অলমোস্ট ইম্পসিবল। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কোনোদিন লং টার্ম যুদ্ধে যাবে না, সেটা প্রমিস করে নির্বাচিত হয়েছে। এবং লং টার্ম যুদ্ধের যে ব্যাপারটা আমরা ভিয়েতনামে দেখছি, আমরা ইরাকে দেখছি, এটা আরো বড় সিরিয়াস হবে। কারণ এদের জনসংখ্যা বেশি, ইরানের কান্ট্রি অনেক বড়, এদের পিছিয়ে রাশিয়া এবং চায়না অস্ত্র দিয়ে হেল্প করতেই থাকবে। সুতরাং আমেরিকার একটা একটা মানে লং টাইম একটা যুদ্ধ শুরু হবে, যার জন্য আমেরিকান ইকোনমি এবং সবার জন্য ক্ষতি হবে। সুতরাং এটা ইউএস এর জন্য একটা অপশন না। সুতরাং ইউএস চাচ্ছে যে এটার একটা সমাধান যত দ্রুত হয় তত আমেরিকান ইকোনমির জন্য ভালো, মিডল ইস্ট গালফ কান্ট্রির জন্য ভালো, তার ফ্রেন্ড গুলোর জন্য। গালফ কান্ট্রি গুলো তো এফেক্টেড হয়ে যাচ্ছে, কারণ সেখানে ওরা ইরান এটাকে ব্রডেন করে ফেলছে। আর ইসরায়েলের জন্য আমার মনে হয় যতটুকু ক্ষতি করছে বা এয়ার, এর চেয়ে বেশি ক্ষতি করার সম্ভাবনা নাই ইরানের। কারণ আর বাকি সব আছে, মাটির নিচে আছে, আর এমনি জেনারেল পাবলিক আছে। সুতরাং ওখানে গেলে ইসরায়েল হ্যাজ নো পাওয়ার টু হ্যাভ বুট অন দি গ্রাউন্ড, রাইট? ওখানে গিয়ে যুদ্ধ করে, এটা হলে ইসরায়েলের তাহলে মরণ কামড় হবে, একদম শেষ হবে। সুতরাং সব তিনও পার্টির কিন্তু বেস্ট ইন্টারেস্ট যুদ্ধটা এখন বন্ধ করা। সেই হিসাবেই আমার তো মনে হয় এই মুহূর্তে কিছু অ্যানালিস্টের মধ্যে এই মুহূর্তে ইরান হ্যাজ এ লিটল বিট মোর লেভারেজ, অলদো তাদের অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। লেভারেজ ইন এ সেন্স, তারা যদি মনে করে যে ইউএস উইল নট সেন্ড বুটস ইন দি গ্রাউন্ড, রাইট, তাহলে এটা তাদের একটা জিত। 2 নম্বর হলো যে রিজিম চেঞ্জের যার জন্য যুদ্ধটা শুরু করা হলো, এই রিজিমটা সার্ভাইভ করে ফেলছে এখন পর্যন্ত। আর যাদেরকে দিয়ে এটাকে রিজিম সরাতে চেয়েছিল, হাজার লোককে তারা কন্টেইন করে ফেলছে, মেরে ফেলছে। সুতরাং তারাও এখন সাহস করবে না যে আরো কিছু করতে। আর যে নর্দার্ন বর্ডার যে কুদ্রিস আছে, ইরানিয়ান, ইরাকি, টার্কি, ওই কুর্দিশদের একত্র করে যে একটা কিছু করবে, এটা সম্ভব না। এই জন্য টার্কি এর পিছনে সাংঘাতিক ভাবে পিছনে লাগবে, কারণ এটা টার্কির সিকিউরিটি ইন্টারেস্ট ইনভলভ, ইরাকের সিকিউরিটি ইন্টারেস্ট ইনভলভ। সব দিকে বিবেচনা করে ইট ইজ ইউএস ইন্টারেস্ট জাস্ট টু স্লো ডাউন। আর কি মারবে? মারার তো আর কিছু নেই, শুধু মানুষ তাহলে গাজার মতো করে ফেলতে হবে, রাইট? সব, এছাড়া তো কিছু করে না। এটা করলে ওয়ার্ল্ড একটা ইম্প্যাক্ট হবে। আর 2 নম্বর হলো ইরানের, সুতরাং ইরানের একটা এখন, যার জন্য যখন ওইসব 15 পয়েন্ট যখন গেছে, আমরা এটা হয়তো আপনার আলাদা আলোচনা করবেন, যখন গেছে তখন তারা বিবেচনা করতেছে। এখন আমার মনে হয় যে নেগোসিয়েশন একটা হবে, আমার ধারণা ওকে, নেগোসিয়েশন একটা হবে। এবং যিনি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে 80th এয়ারবর্ন যে ইয়েদেরকে পাঠাচ্ছে ওখানে, এটা আমার মনে হয় এটা একটা প্রেসার ক্রিয়েট করার জন্য, এটা আপনার সময় নেগোসিয়েশনের জন্য সব সময় এটা একটা ট্রেডিশন, এটা একটা স্ট্র্যাটেজি, যে আপনি যখন নেগোসিয়েট করতে হবেন, নেগোসিয়েট উইথ ফোর্স অ্যান্ড স্ট্রেংথ,
না হলে আপনি আমার কথা শুনবেন কি জন্য? সেই জন্য তাদেরকে এইভাবে এটিটিউড এয়ার ব্রিগেডকে নেওয়া হচ্ছে ওখানে, এবং একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সেই প্রেশারের পক্ষে। ফলে ইরান যদি একটু সফট হয় সেটা হবে। সুতরাং আমি মনে করি এটা সব পার্টিগুলো এখন শুড বি ইন্টারেস্টেড to close it as soon as possible for the greater interest of all involved parties, including Middle East countries, Gulf countries. ওকে, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে জানি যেটি আপনি শেষ করতে চেয়েছেন সেই সময়টাতে, সেটা হলো ইসরায়েলকে ইনভলভ করা হয়নি কিংবা সেই পরিমাণে করা হচ্ছে না, তাদের সেখানে আপত্তি থাকতে পারে বলে মনে হচ্ছে। কিন্তু আমরা তো দেখলাম পাকিস্তান অলরেডি রেজাল্ট দিতে শুরু করছে। তারা যদি ইসরায়েলকে বুঝে শুনে ইসরায়েলের হিট লিস্ট থেকে অন্তত ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং পার্লামেন্ট স্পিকার নামটা কাটিয়ে নিতে পারে, তাহলে তো ইসরায়েলকে সংশ্লিষ্ট করাই হলো, কিংবা তারা এই আলোচনাটা সফল হোক সেটি চাওয়ার উদ্দেশ্য থেকে তো এই কাজটি করছে। নট নেসেসারিলি, আমার মনে হয় না যে এই জন্য করেছে এক্স্যাক্টলি ইসরায়েল। ইসরায়েল মানে তারা যে ধ্বংসযজ্ঞ সেটা চালিয়ে যাবে। এখন কিছুটা আমেরিকাকে মানে বিগড়িয়ে না দেওয়ার জন্য এখন হয়তো তাদের উইশ লিস্ট আপাতত তারা মানে অনার করেছে ফর দ্য টাইম বিং। কারণ তারা যদি কথা বলে বলুক, কিন্তু ইসরায়েল কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে আসলে ওদের সাথে কোনো নেগোসিয়েশন না, আমাদেরকে যুদ্ধটা চালিয়ে যেতে হবে এবং আমরা কিন্তু যুদ্ধ চালিয়ে যাব। সুতরাং আপনি যেটা বলছেন যে তাদের নাম আপাতত উইথড্র করেছে বলেই ইসরায়েল নেগোসিয়েশনে রাজি, এটা আমার মনে হয় না। আরেকটা জিনিস হচ্ছে, আরাকচি তো আসলে মিলিটারি পার্সন না, তার নাম যে আসলেই ছিল লিস্টে সেটারও কোনো গ্যারান্টি আমি দেখি না, কারণ উনি তো একজন ডিপ্লোম্যাট। আর মানে ইরান যাদেরকে, সরি ইসরায়েল যাদেরকে নাম ধরে ধরে হত্যা করে, দেখুন গতকাল হত্যা করলো হলো আপনার যে নেভি চিফ, নেভাল চিফ যে হচ্ছে আলী রেজা টিংসিরি, হ্যাঁ ট্যাংসিরি, তাকে। তার আগে করলো হলো এই যে লারিজানিকে, তাই না? তারা নিরাপত্তা তো প্রধান, সবাই হ্যাঁ। হচ্ছে লিডারশিপ পজিশনে, ইন দ্য সেন্স যে তারা কিছুটা মিলিটারি ব্যাকগ্রাউন্ডের লোক, তারা ডিসিশন মেকিং এর লোক। আরাকচি সে অর্থে ডিসিশন মেকার না, তিনি একজন ডিপ্লোম্যাট। আরেকজন হচ্ছে যার কথা আপনি বললেন যে পার্লামেন্ট স্পিকার, বাগের কি নাম ওনার, বাগের খালিফা, গালিবাফ, হ্যাঁ। বাগের গালিবাফ। উনিও আসলে হচ্ছে স্পিকার পার্লামেন্টের। ইনফ্যাক্ট গালিবাফের কথা যখন উঠছিল বারবার, ইউএসএ তার সাথে নেগোসিয়েশন করছে বলে প্রচার হচ্ছিল, তখন আমার সন্দেহ হচ্ছিল, এখনো হয়, ইউএসএ কিন্তু চুপচাপ বসে থাকবে না, তারা কিন্তু ভিতরে ভিতরে লোকজন কেনার চেষ্টা করবে ইরান থেকে, যে তুমি ইউ বিকাম আওয়ার নেক্সট রদ্রিগেস, মানে ডেলসি রদ্রিগেস আর কি, যেটাকে বলে ভেনেজুয়েলার। এরকম কিছু উদ্যোগ থাকতে পারে। কারণ হচ্ছে তার সঙ্গে যে নেগোসিয়েশন হচ্ছিল, এটা আমার আলোচনার থেকে মনে হয়েছে ইরানের অন্যান্য লিডারশিপ ইনক্লুডিং আরাকচি, তারা কিন্তু অ্যাওয়ার না, তারা এটা লাইক করে নাই। তারা বলছে না, আমাদের কোনো লিডারশিপের সাথে আলাপ হচ্ছে না। তো এইখানে এই যে স্পিকার, আমার ধারণা তারা তাকে আবার আমেরিকার নিজস্ব ক্যান্ডিডেট হিসাবে ভিতরে ভিতরে তাকে অনেকটা বসে আনতে পেরেছে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। আচ্ছা, মানে পার্লামেন্ট স্পিকারের কথা বলছেন আপনি? পার্লামেন্টের স্পিকার, ইরানের স্পিকারকে হয়তোবা ইউএসএ এক ধরনের কেনার চেষ্টা করতেছে তাদের ক্যান্ডিডেট হিসেবে। মানে যদি আপনাকে regime change যখন করা জয় যায়। দেখাতে হবে তখন মোস্তফা খামেনিকে শীর্ষ নেতা হিসেবে রেখে আপনি জয় দেখাতে পারবেন না, আমেরিকার কথা বলছি। Right, সেক্ষেত্রে right, right, বিকল্প এই জন্যই তাকে- যদু মধু কদু যে কোনো একজনকে আনা গেলেও কিন্তু এক ধরনের বলা যাবে যে আমরা রেজিম চেঞ্জ করেছি, রেজিমটা তো যে চেঞ্জ change হয়েছে, করেছে। কিন্তু মানে খামেনির ছেলে আরেক খামেনিকে, ছোট খামেনিকে এনে সেটাকে রেজিম চেঞ্জ হিসেবে সেটা হবে না। চালিয়ে দেওয়ার আর সুযোগ থাকছে না। প্লাস হচ্ছে খামেনিকে যাতে হত্যা না করতে পারে, এই জন্য তিনি কিন্তু অনেকটা গোপনে মস্কোতে আশ্রয় নিয়েছে, চিকিৎসাও নিচ্ছে, এবং মস্কো তাকে অনেকটা প্রটেক্ট করছে, যে সে যদি ইরানের মাটিতে থাকে। আপনারা তো দেখছেন যে ইসরায়েলের যে সক্ষমতা, এটা আনবিলিভেবল। Right. তারা নাম ধরে বলে দেয় তাকে আমরা সরিয়ে দিব, উইদিন এ ম্যাটার অফ ডেজ দ্যাট পারসন ইজ গন। মুস্তফা খামেনিকে যে তারা সরিয়ে ফেলতে পারবে না ইসরায়েল ইচ্ছা করলে, এমনটা আমার মনে হয় না। কিভাবে পারে এটা একটা জানার ব্যাপার। অর্থাৎ ইরানের ভিতর থেকে প্রচুর এবং স্পাই আছে এর ইসরায়েলের আগের যে জন্য। হত্যাগুলো, বিশেষ করে কাশেমি, আমরা জি জি, সুলেমানি, সবাই সুলেমানি, ইভেন প্রত্যেকটা। হিজবুল্লাহ চিফকে যখন মারা হলো, আমরা দেখেছি একেবারে হোটেল কক্ষ, মানে রাষ্ট্রীয় অতিথি ভবনের কোন রুমে তিনি আছেন স্পেসিফিকলি সেই রুমটাতেই তাদের মিসাইল গিয়ে হামলাটা চালিয়েছে। এতটাই নিখুঁত এবং Exactly. দক্ষ ইন্টেলিজেন্স তাদের। এই কথাটা আমি বলছি। এমনকি যে হামাসের যে নেতা এসছিল, কি নাম ওনার ছিল, চিফ, ইয়াহিয়া- তার কথাই বলছিলাম, যে শেষ যাকে হত্যা করা হলো হামাসের লিডার হিসেবে। হ্যাঁ হামাসের লিডার যে
তেহরানে আসলো হ্যাঁ, একটা রাষ্ট্রীয় সফরে, রাষ্ট্রীয় প্রোগ্রামে, তখন হ্যাঁ। তাকে হত্যা করা হলো। তারা নাম ধরে ধরে মানে হত্যা করে ফেলেন। নাসরুল্লাহকে বলেন, হুম, তারপরে হচ্ছে ইয়াহিয়া সিনাওয়াত্রাকে বলেন, প্রত্যেককেই তারা শেষ করে ফেলতে পারে। এটা পারে এই জন্য মোসাদ্দের থেকে বড় কোন ধরনের গোয়েন্দা সংস্থা পৃথিবীতে আছে বলে আমার ধারণা নেই। হুম, আর হুম, প্লাস হচ্ছে আনফরচুনেটলি অথবা যেটাই বলেন, মুসলমান দেশগুলির ভিতরে মির্জাফর এবং ট্রেটারে ভর্তি সারা হুম, দুনিয়াতেই। হুম। এটা আমাদের চোখে সেটা পড়ে। সেই খেলাফতের বাংলাদেশেও সময় থেকে, খেলাফতের সময় থেকে শুরু করে একের যেটি হয়েছে। খেলাফতের সময় হুম, থেকে শুরু করে বদরের যুদ্ধেও কিন্তু এটা হয়েছিল। এমনকি এই যে হুসেন এ, ইমাম হোসেন, ইমাম জি। হুসেন হাসানকে মেরেছে, সেখান থেকে শুরু করে মানে এটা হয়তো শুনতে খারাপ শোনা যায়, কিন্তু আমাদের মির্জাফর থেকে শুরু করে খন্দকার মুস্তাক থেকে শুরু করে এই যে আপনার মির্জাফরের কোনো অভাব নেই আমাদের মুসলমান সমাজের মধ্যে। হুম, 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 সুতরাং আপনি একটাও উদাহরণ দেখাতে পারবেন না যে ইসরায়েলে একটা লোককে ইরান কিনতে পেরেছিল ইসরায়েলের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য। এটা ঘটে না। হুম। সুতরাং আলী মোস্তফা যদি থাকে বা ইরানের ভিতরে, আমার ধারণা থাকে তারা সরিয়ে ফেলতে পারবে। সো হি ইজ টেকিং এ শেল্টার ইন মস্কো অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন। ওকে, প্রফেসর ডক্টর পাটোয়ারি, আপনার কাছে একটু যাই। সেটি হলো, আমরা বারবার যে আলোচনাটা করছিলাম পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে সম্পর্কের একটা ঘনিষ্ঠতা, উষ্ণতা এবং বিশ্বস্ততা, এই তিনটা জায়গায় গিয়ে আমরা একজন ব্যক্তির নামটা খুব বেশি সামনে চলে আসছে, তাদের সেনাপ্রধান আসিম মুনির। তিনি, আপনি বলছিলেন যে তিনি যে রাজকীয় অভ্যর্থনা, যে স্বাগতটা পান, এবং পাকিস্তান আমেরিকাকে খুশি করার জন্য সবার আগে একেবারে এক নম্বরে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়নটা তারা দিয়েছে। সবকিছু মিলে পাকিস্তানের এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আসিম মুনির, ডোনাল্ড ট্রাম্প, এই রসনটা কতটা ইফেক্টিভলি কাজ করছে বলে আপনার কাছে মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তো আগেই বলে আসছি যে পাকিস্তানের সাথে আমেরিকার মিলিটারি টু মিলিটারি, পলিটিক্যাল সম্পর্ক বলবো না, এটা হুম। দীর্ঘদিনের, পাকিস্তান সৃষ্টির পর থেকেই। এবং ইভেন এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যেটি হয়েছিল, তারা যেটা সপ্তম হয়েছিল, নহর এবং পাঠানো, হ্যাঁ। পাকিস্তানের রাজনীতি, অ্যাকচুয়ালি আই উড সে দ্যাট দেয়ার ইজ নো সিভিল গভর্নমেন্ট, ইজ অলওয়েজ মিলিটারি গভর্নমেন্ট অন দি ব্যাক। তারা এই ডিসিশন নেয় সবসময়। এবং পাকিস্তানকে সাথে যে আমেরিকার এই যে ইভেন তাদের জেনারেল কে হবে না হবে, এটাতেও আমেরিকানদের একটা কিন্তু ইনপুট আছে, ওকে। রাইট? সুতরাং এক, এই রিলেশনশিপটা তারা মেনটেন করতে চাচ্ছে। দুই নম্বর, আমি যেটা বললাম, পাকিস্তানি আর্মির কন্ট্রোলে আছে নিউক্লিয়ার ওয়েপনটা। আই ডোন্ট নো দ্যাট দ্য বাটন হ্যাজ দি উইথ দ্য ইউএস অর উইথ পাকিস্তান বা নট। সুতরাং সেই কারণেই মুসলিম দেশগুলোতে যাতে করে কোনো রকমে এই টেকনোলজিটা ট্রান্সফার হতে না পারে, অথবা ইরান বা কেউ চাইলে কিনে নিতে না পারে একটা দুইটা বোমা, এইসব কারণেই, এবং মিলিটারি আমেরিকার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং পাকিস্তানি মিলিটারির উপরে আমেরিকার একটা বিশ্বাস আছে। তিন নম্বর হলো যে জেনারেল যে মুনির, তারা সব সময় টপ থেকে শুরু করে, টপকেই কন্ট্রোল করে। এর আগে মোশাররফ সাহেব ছিল, মোশাররফ সাহেবকে কন্ট্রোল করছে, রাইট? মোশাররফ সাহেব যখন কিছু কথা শুনতে চায়নি, সে মারা গেছে। সুতরাং এই জেনারেলকে মনে করে যে পাকিস্তানের একমাত্র শক্তি, যে একটা যে কোনো কিছু করতে পারে। কারণ জেনারেল যদি চায় টুমরো ওই যে আপনার প্রাইম মিনিস্টারের ইয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ক্ষমতা আসতে পারে। সুতরাং একমাত্র শক্তি, একমাত্র পাওয়ারফুল ম্যান। আর চার নম্বর যেটা বললাম, প্রেসিডেন্ট ট্রাম্প বাই ভার্চু অফ হিজ অ্যাটিটিউড অ্যান্ড আদার্স, উনি পাওয়ারফুল ম্যানদেরকে সবসময়, স্বৈর শাসকদেরকে উনি সবসময় পছন্দ করে, কারণ ওদের দিয়ে অ্যাকশন করানো সোজা। আপনি ব্ল্যাকমেইল করেন বা এমনি করেন, পয়সা দিয়ে করেন, বা হোয়াট এভার ওয়ে ইউ ক্যান ডু দ্যাট। এইসব কারণে জেনারেল ইজ সো পপুলার টু হিম। এবং আমি মনে করি যে যদি কিছু করতে হয় পাকিস্তানকে দিয়ে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ রাইট, একমাত্র ওই জেনারেলকে দিয়ে করতে হবে। যেটা আমরা বলছি যে রাজকীয় যে সম্বর্ধনা, আপনি দেখছেন কোন ইন্ডিয়া পাকিস্তান কোন অঞ্চলের জেনারেলকে নিয়ে আর আমেরিকান প্রেসিডেন্ট এরকম করেছে? করে নাই, রাইট? সুতরাং এটা একটা লং টার্ম স্ট্র্যাটেজিক, নট অনলি ইরান ওয়ার, ওই যে আদার জিনিসগুলো বললাম, নিউক্লিয়ার এন্ড আদার্স, এভরিথিং টুগেদার, পাকিস্তানকে সাথে রাখবে, আমেরিকা রাখবে, যাতে করে এটা নিউক্লিয়ার ইয়েটা স্প্রেড না করে। এবং এই সব কারণেই জেনারেলের উপরে এত বিশ্বাস। এবং রাইটলি, আই থিঙ্ক হি ইজ রাইট, দ্যাটস দি অনলি রিলায়েবল পারসন। Whatever way you want to convince him, I'm not telling all this detail. He's the reliable person to depend on to for American
এজেন্ডা, এবং এজেন্ডা বলতে পারি পিস ইজ অলসো এন এজেন্ডা। আমি এজেন্ডা মানে খারাপ সেন্সে বলছি না। ওকে, হোয়াট এভার আমেরিকান এজেন্ডা ইজ অর ইসরায়েলি এজেন্ডা ইজ, এটা করতে পারে। একটা কথা যে বলতেছিলেন যে ইসরায়েলের এটাতে কিছু আসে না, কিন্তু একটা জিনিস আমাদের খালিকুজ্জামান সাহেব ভাই বলছেন, পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল ম্যান কে? ইটস নট হেক্সেট, ইটস নট রুবিও, ইটস নট প্রেসিডেন্ট ট্রাম্প। সবচাইতে পাওয়ারফুল ম্যান ইন দিস ওয়ার্ল্ড এট দিস টাইম ইজ প্রাইম মিনিস্টার নেতানিয়াহু। কেন সে সবচাইতে বড় পাওয়ারফুল? Because he has been able to convince, coerce, blackmail, whatever way you say, the American presidents to take to war. Although US presidents know that will cost US people, but still, through its allies, lobbying group, এত so শক্তিশালী যে আমেরিকান কোন প্রেসিডেন্ট has no guts to stand and politically survive. Of course, President Trump সার্ভাইভাল কিছু নাই, কারণ তার নেক্সট টার্ম তো ইলেকশন নাই, কিন্তু তার দলের তো আছে, তার দলের তো মিড টার্ম ইলেকশন আছে। সুতরাং আমি মনে করি যে আপনার যে প্রশ্ন যে এটা কি সঠিক কিনা, আমি মনে করি এটা সঠিক। একমাত্র যদি করে, পাকিস্তান ইজ এ গুড ক্যান্ডিডেট অ্যান্ড পাকিস্তানের জেনারেল ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট ইফ দে ওয়ান্ট টু ডু এনিথিং উইথ ইট। এবং পাকিস্তানের সাথে জেনারেল আর প্রাইম মিনিস্টার কদিন আগে ইরানে ঘুরে আসছে না, সুতরাং তাদের সাথে একটা ভালো সম্পর্ক দুই দিকে রাখছে, এন্ড দে আর দি বেস্ট ক্যান্ডিডেট। ওকে, ওকে, আমি একটু প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান আপনার কাছে যাই। সেটি হলো যে পাকিস্তান করছে, পাকিস্তান ফ্রন্ট লাইনে আসছে, বিশ্ব মিডিয়া তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, এবং পাকিস্তান নিজেরাও আভ্যন্তরীণভাবে নিজেদের ইমেজ বাড়ানোর একটা প্রক্রিয়া শুরু করেছিল বেশ কিছুদিন ধরেই। তারা তাদের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোকে নিজেদের পোষায় ইংরেজি পত্রিকা করছে, ইংরেজি টেলিভিশন করছে, যাতে তাদের কাজগুলো ফলো করে প্রচার করা যায়। সেই জায়গায় নতুন করে যদি ইরান আমেরিকার এই যুদ্ধ বন্ধ করার সামর্থ্য তারা দেখাতে পারে, শেষ পর্যন্ত পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে বড় একটা ভূমিকা কিংবা ফ্রন্ট লাইনে চলে আসবে। সেখানে সাইড লাইনে চলে যাচ্ছে, নিউ ইয়র্ক টাইমস বলছিল যে সাইড লাইনে ইন্ডিয়া, এভাবে করে তারা বলছে। এটি কি ইন্ডিয়া খুব ভালোভাবে নেওয়ার সুযোগ আছে? মানলাম যে এই মুহূর্তে হয়তো কোনো কিছু করার নেই, কিন্তু তারা তো তাদের শত্রুর এই উত্থান ভিতরে ভিতরে জ্বলে পুড়ে কিংবা কোনো না কোনো কিছুর মাধ্যমে সেটিকে কমিয়ে আনার একটা চেষ্টা চালাবে। জি, অবশ্যই। এটা এটা ভারতের নিজের চয়েসে তো আর পাকিস্তানকে এখানে মিডিয়েটরের কি বলে রোলে বসানো হয় নাই। এটা পাকিস্তান অফার করেছে, আমেরিকার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়েছে, এবং ইরানের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়েছে। সুতরাং ইন্ডিয়া চাক কিংবা না চাক, এই মুহূর্তে এই এই ইস্যুটাতে পাকিস্তান অ্যাবসলিউটলি একটু এগিয়ে আছে, এতে সন্দেহ নাই। আর আপনি যেটা বললেন যে পাকিস্তানের যে মিডিয়া, যে গভর্নমেন্ট স্পন্সর্ড মিডিয়া, তারা চেষ্টা করছে ইংলিশ মাধ্যমে যাতে অনেক বেশি প্রচারণা পাকিস্তানে বাড়ানো যায়। এবং আমি মনে করি পাকিস্তানকে, as much as I don't agree with Pakistan's politics and policy and history, তারা এটা সঠিক কাজ করছে। কারণ হচ্ছে আপনি যদি ইন্ডিয়ান মিডিয়া দেখেন, তাহলে দেখবেন কি চোস্ট ইংরেজিতে কথা বলে, এবং কত ধরনের টক শো থেকে শুরু করে কত কিছু ওদের ইংরেজিতে রয়েছে। এবং এইটা পাকিস্তান রিয়েলাইজ করে গিয়ে যে পাকিস্তানের যে সাংবাদিক, তাদেরকে তারা রিকোয়েস্ট করেছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে হলো তোমরা ইংরেজিতে কিছু প্রচারণা শুরু করো যেগুলি গভর্নমেন্টের পক্ষে যাবে, এই জন্য আমরা টাকা পয়সা দিব, স্পন্সর করব। তো সেটা পাকিস্তানি পলিটিক্স পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি পাকিস্তানের জন্য এটা রাইট স্টেপ। এবং অ্যালং দোজ লাইন আমি এটাও মনে করি এমনকি বাংলাদেশেরও উচিত যে যদি আন্তর্জাতিক প্লেয়ার হয়ে উঠতে হয়, তাহলে 30-40টা যে বাংলাদেশি কি বলে কেবল নেটওয়ার্কের টেলিভিশন স্টেশন রয়েছে, সেখানে আধা ঘন্টার একটা ইংরেজি নিউজ পর্যন্ত কখনো দেখা যায় না। একটা টক শো তো অনেক দূরের কথা। আমি মনে করি বাংলাদেশকে এই লাইনে এগিয়ে আসা উচিত। যদি পৃথিবীতে আপনি চেষ্টা করেছিল, দুই একটা টেলিভিশন চেষ্টা করেছিল, কিন্তু চৌকস যদি আপনি টক শো না নিয়ে আসতে পারেন তাহলে হবে না। এবং সেই সূত্রে আমি বরং একটু অ্যাড করে রাখি, আমরা টিভিএন থেকে প্রোগ্রাম করি নর্থ আমেরিকাতে, আমাদের নেক্সট জেনারেশনকে ইনভলভ করতে হলো, আপনাদেরকেও আসলে ইংরেজি টক শো করা যায় কিনা সেই ব্যাপারটা একটু বিবেচনা করে দেখবেন। আমি মনে করি পাকিস্তান অন দ্য রাইট ট্র্যাক। আমরা সেটা করে থাকি, যারা এখানকার মেইন স্ট্রিম পলিটিশিয়ানরা আমাদের এখানে আসেন, ইভেন আজকেও আমাদের এখানে স্টেট কন্ট্রোলার যিনি প্রার্থী হচ্ছেন, তিনি এসে
রাজ গোয়েল, তিনি এসে আমাদের টক শোয়ে অংশ নিয়েছেন। জোরান মামদানি এসেছেন। আমরা তাদের জন্য সেটি করে থাকি। আপনি একটি ভালো পরামর্শ দিয়েছেন যে আমাদের জেনারেশনে যারা ইয়াং আছে আমাদের জেনারেশনের জন্য তাদেরকে বাঙালিদেরকে নিয়ে আপনি ওদেরকে আমরা আমাদের করতে জেনারেশন পারি। নিয়ে করেন, হুম আমাদেরকে নিয়ে করেন, মাঝে মধ্যে করেন, হুম হুম, কিন্তু মানে সো দ্যাট আমাদের রিচটা আমাদের জেনারেশনের মধ্যে সীমাবদ্ধ না হয়ে যায়। বুঝতে পেরেছি। যে প্রশ্নটি সেটি হলো যে মানে ভারতের এখানে কিছু কি করার আছে আপাতত, নাকি শুধু আচ্ছা, চেয়ে চেয়ে দেখলাম তুমি জিতে গেলে এই জাতীয় গান গাও ছাড়া আর জি কোনো জি, বিষয় না নেই? না না, ভারতের করা আছে, এবং ভারতকেও কিন্তু আমেরিকান অ্যাম্বাসেডর অনেকটা আশ্বস্ত করেছে নিউ হুম দিল্লিতে, হুম হুম, যে তোমরা মানে ডিরেক্টলি ভাবে বলে নাই, বলছে ভারত অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশ, পৃথিবীতে একটা একটা উদীয়মান শক্তি, হুম, ভারতের সাথে আমাদের সম্পর্ক খুবই সলিড, এবং ইন্দো প্যাসিফিক রিজিয়নের যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ভারতকে আমাদের দরকার, ভারত আমাদের খুবই পরীক্ষিত মিত্র। এই জাতীয় আলোচনা কিন্তু এক দুই দিনের মধ্যে হয়েছে। সুতরাং এই নেগোসিয়েশনটাতে পাকিস্তান পার্টিসিপেট করছে বলেই ভারতের গুরুত্ব টোটালি অন্য অন্য ফিল্ডে কমে গেছে বলে আমি মোটেও মনে করি না। ভারত তার জায়গাতেই, সঠিক জায়গাতেই আছে, এবং আমি প্রথমেই বলেছিলাম ভারত কি কারণে এই নেগোসিয়েশনে রাইট প্লেয়ার না, কারণ রাইট। তাদের ইসরায়েলের সাথে অনেকগুলো সম্পর্ক। লিমিটেশনস রয়েছে। হ্যাঁ, সো আমি ভারত আমি বরং উল্টো বলবো যে এখানে বাংলাদেশের তারেক রহমানের একটা স্কোপ ছিল, নতুন গভর্নমেন্ট হয়ে গিয়ে তারা একটা অফার করতে এই এই পারতো যে আগুন আমরা নিয়ে কিছু করতে খেলা, পারি কিনা। এটা পুরোটাই আগুন নিয়ে খেলা। আমি আপনাকে মানে আমার অভিমত বলছি যে মানে এই ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করতে যিনি আসবেন তার হাত পুড়ে যাওয়ারও অনেকটুকু ভয় আছে। দ্যাটস ট্রু, কিন্তু জি। তাদের হুম এক্সপোজারটা বেড়ে যায় দুনিয়াতে, হুম, যে ইউ বিকাম এ ইন্টারন্যাশনাল প্লেয়ার, বুঝতে পেরেছি। মানে নজর কাটতে পারেন পৃথিবীতে, হ্যাঁ, যে মানে আপনি আলোচনার জন্ম দিতে পারতেন অ্যাটলিস্ট, মানে আলোচনার আলোচনা। জন্য দিতে কারণ পারতো ইরান অবশ্যই, বাংলাদেশকে পছন্দ করে, যে পছন্দ হরমুজ করে, প্রণালী অল দিয়ে অ্যালং যে 6টি দেশের জাহাজ খুব অবলীলে আসা যাওয়া করছে, তার মধ্যে বাংলাদেশ একটি, করছে। ইরান যে ঘোষণাটি দিয়েছে। এবং তার মধ্যে ইন্ডিয়াও কিন্তু আছে, ইরান হ্যাঁ। কিন্তু ইন্ডিয়াকে ছাড় দিচ্ছে, চায়নাকেও ছাড় হুম দিচ্ছে, আজকে দেখলাম যে স্পেনকেও ছাড় দিবে। হুম হ্যাঁ, সুতরাং এটা আমি বলছি আর কি, বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে তার হুম, আলোচনা আসতে পারতো। ওকে ওকে, নিঃসন্দেহে। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আপনার কাছে আরেকটি প্রসঙ্গ জানতে চাই। একদিকে তো পাকিস্তান বলছে তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, আমি বিশ্ব শান্তি শব্দটাই বললাম কারণ ইরান এবং আমেরিকার এই যুদ্ধটা বিশ্ব শান্তির জন্যই সবচেয়ে বড় হুমকি। তৃতীয় বিশ্বযুদ্ধের কথা কোনো কোনো বিশ্লেষক বলেও থাকেন। সেই জায়গায় তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ভূমিকা রাখছেন। নিজেদের আভ্যন্তরীণ সামরিক সংকট, অর্থনৈতিক সংকট, সেইটার পাশে আফগানিস্তানের মতো একটা যুদ্ধ, যেটি যুদ্ধবিরতি শেষে আবারও দুজন মারা গেলেন আমরা দেখলাম। তো মানে কেমন হয়ে গেল না বিষয়টা, যে আপনি অন্যের যুদ্ধ থামাচ্ছেন, আপনার দেশে কিন্তু যুদ্ধটা আপনি চালিয়ে যাচ্ছেন আফগানিস্তানের সাথে, এবং এটাতে তারা কোনো ফায়দা লোটার সুযোগ আছে কিনা? মানে এখন তাহলে আমেরিকা পাকিস্তানের পুরোপুরি পক্ষ নিয়ে নিল, বিষয়গুলো এমন কিনা? থ্যাংক ইউ। না, এই যে আফগানিস্তানের সাথে যে সম্পর্কটা, যে যে আফগান যে তালেবান আছে, পাকিস্তানি তালেবানদের সাথে যে পাকিস্তান সরকারের যে সম্পর্ক, যে ছোটখাটো যুদ্ধের মতো হচ্ছে, হুম এইটার ব্যাপারেই যে তারা, পাকিস্তান বলছে যে পাকিস্তানি তালেবানদেরকে আফগানিস্তানি তালেবানরা হেল্প করতেছে বা আশ্রয় দিচ্ছে। এই কারণেই তো কিছুদিন আগে তো আফগানিস্তানে গিয়া বোমা মেরে আসলো, যেখানে 400 লোক মারা গেল। হুম সুতরাং পাকিস্তান নিজের ইন্টারনাল সমস্যা পাকিস্তানের অনেক, বেলুচিস্তানের সমস্যা, সেই এদের এদের নিয়ে সমস্যা, পাঠানদের নিয়ে সমস্যা, এইসব সমস্যার কারণেই তারা চাচ্ছে যে এই জিনিসগুলো যাতে কিছুটা সাপ্রেস করা যায় আহ, এবং ন্যারেটিভে না আসে, সেই জন্য ওরা মধ্যস্থতা করলে আমেরিকার সুনজরে আসবে। আর তালেবানদের সাথে পাকিস্তানের যে সম্পর্ক, এই ব্যাপারে পাকিস্তান আমেরিকা কিন্তু কোনোদিন কোনো কথা বলে না, কারণ তালেবানরা তো আমেরিকার শত্রু অনেক দিন থেকে, ওখান থেকে পরাজয় নিয়ে আমেরিকা ফিরে আসছে। হুম সুতরাং হুম, এই ব্যাপারে পাকিস্তান, আমেরিকার কোনো ইন্টারেস্ট ওখানে নাই। তো এই জিনিসগুলোর ব্যাপার আমার মনে হয় ইট উইল নট এফেক্ট, বাট ইট উইল রাদার হেল্প মোর পাকিস্তান, দ্যাট এই জিনিসটা সামনে মিডিয়াতে চলে আসবে বেশি প্রচারণা, দেন ফাইটিং উইথ আফগান। এবং আগে আমি বলছি যে আফগানিস্তানে যুদ্ধ করে যে ব্লিডিং হচ্ছে, এটাও কিন্তু পাকিস্তানের জন্য, শুধু পাকিস্তান যে জয়ী হচ্ছে সেখানে তাও না, পাকিস্তানের সোলজার মারা যাচ্ছে, আফগানিস্তানের সোলজার মারা যাচ্ছে। আর আমি এক সেকেন্ড একটা কথা যেটা বলি, জি। যে আপনি জিজ্ঞাসা করছিলেন যে মিডিয়ার কথা, এই যে ন্যারেটিভটা আপনারা যে টিভিএন চালান, হুম এই যে টিভিএন যে ন্যারেটিভটা, খবরটা কতটুকু ইম্প্যাক্ট করছে পাবলিকের মধ্যে, আমরা আমেরিকান ডেমোক্রেসিতে দেখি, হুম আমেরিকান পলিটিক্সে দেখি, মিডিয়া কন্ট্রোলস অ্যাকচুয়ালি অল দি ন্যারেটিভস। এবং সেই ন্যারেটিভ যে আপনার যে অডিয়েন্স যদি আপনার ন্যারেটিভ না বুঝে,
তাহলে তো ন্যারেটিভের কোনো অর্থ নেই। আপনার ন্যারেটিভ যদি উর্দু হয়, বাংলা হয়, তাহলে আপনার অডিয়েন্স হলো বাংলাদেশি আর অডিয়েন্স হলো পাকিস্তানি, রাইট? কিন্তু আপনার অডিয়েন্স দরকার কারা? যারা ওয়ার্ল্ডের মোড়ল, যারা ওয়ার্ল্ডের ডিসিশন মেক করে, তাদের জন্য আমি এগ্রি করি খালিকুজ্জামান ভাইয়ের সাথে। ওই যে একটা যে মিডিয়া আমাদের শুধু ডেইলি স্টার আছে আর একটা দুইটা আছে, একসময় অবজারভার ছিল, এই মিডিয়াগুলো আমাদের একটা চ্যানেল দরকার হলে সরকার ভর্তুকি দিয়ে হলো এগুলা রাখা দরকার। এবং পাকিস্তান যেটা করতেছে এটা গুড থিং। ন্যারেটিভ সো ইম্পর্টেন্ট, ন্যারেটিভ ক্রিয়েট করে। এই যুদ্ধের যে মোড়, সত্য মিথ্যাকে মিশাইয়া ন্যারেটিভ মানে ন্যারেটিভে আপনার ইচ্ছা মতো ন্যারেটিভ তৈরি করেন এবং এটাকে সেল করেন। Not that 80%, 90% people will not move the page and see narrative is correct or not. শুনলাম বিছনায় শুয়ে শুয়ে শুনতেছি CNN কি বলতেছে অথবা বিবিসি কি বলতেছে, শুনে একটা ডিসিশন মেক করতেছি, আইডিয়া মেক করতেছি। এই জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো লাস্টলি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি জানেন আফগান এই যুদ্ধের জন্য পাকিস্তানের একটু এম্বারাসিং যে তুমি নিজেই যুদ্ধ করতেছো, নিজের দেশেই শান্তি নাই, অন্যের দিকে শান্তি করার জন্য কিরকম হবে। বাট সবকিছু আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সব প্রেক্ষিতে এই মুহূর্তে সবকিছু মিলাইয়া আমরা যেটা আগে থেকে আলোচনা করছি, পাকিস্তান ইজ দি রাইট পারসন। এবং প্রেসিডেন্ট, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যতদিন আছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যে সম্পর্ক যতদিন মেনটেন করতে পারে, আমার মনে হয় এটা একটা ইয়ে। আর ইন্ডিয়াতে কিছু হবে না, ইন্ডিয়া বেনিফিট হবে পিস হইলে। এবং ইন্ডিয়া এটা বিরাট শক্তি, এবং ইন্ডিয়াকে চায়নাকে ঠেকানোর জন্য ওই ইন্ডিয়া একটা শক্তি, সেই হিসাবে আবার পাকিস্তান থেকে ইন্ডিয়াকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সুতরাং ইন্ডিয়া ইজ এ বিগ প্লেয়ার ভাই। তারা রাজনীতি অনেক দিন থেকে করে। পাকিস্তান, বাংলাদেশ আমাদের রাজনীতিবিদদের চেয়ে তারা অনেক বেশি স্বচ্ছ, অনেক ভেরি স্মার্ট, অনেক বেশি দেশীয় কি বলে মানে দেশীয় ইয়ে আর কি বলে দেশপ্রেমিক, তারা জাতীয়তাবাদী, তারা অনেক বেশি দেশপ্রেমিক এবং তারা জানে এত বড় ডেমোক্রেসি, ওয়ান অফ দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলেশন দেয়ার। সুতরাং তাদের ইগনোর করার কোনো উপায় নেই। কিছু কিছু এমন হচ্ছে, সরকার যাবে, সরকার আসবে, ট্রাম্প সাহেবের পরে আরেকজন আসবে, তখন তাদের সম্পর্ক উন্নত হবে। তাদের ব্রেন পাওয়ার আছে, তাদের মিলিটারি পাওয়ার আছে, তাদের পপুলেশন আছে, তাদের মার্কেট আছে। সুতরাং আপনি তাদেরকে ইগনোর করবেন কেমনে রে ভাই? 120 কোটি দেশের মানুষকে আপনি মানে মার্কেটটা তো আপনাকে বিবেচনা করতে হবে। একেবারে শেষ পর্যায়ে 140 কোটি 140 কোটি। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, একেবারে শেষ পর্যায়ে সেটা হলো যে ছোট করে প্রশ্নটা আপনার কাছেও রাখি, মহসিনী পাটোয়ারি স্যারের কাছ থেকেও নেব উত্তরটা। সেটা হলো যে আজকে আমরা যেটা জানছি যে সেটা হলো প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ইরানের এনার্জি সাইটগুলোতে তিনি 10 দিনের জন্য, আগে 5 দিনের কথা বলেছিলেন, হামলাটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। হোয়াট এভার দ্য রোল অফ পাকিস্তানিজ, আমরা কতটা আশাবাদী হতে পারছেন যে এই যুদ্ধটা আসলে থামতে যাচ্ছে? এই যে জ্বালানি ক্ষেত্রগুলিতে আক্রমণ না করার যে সিদ্ধান্তটা, এটা ডোনাল্ড ট্রাম্পের একটা বুদ্ধিমত্তার পরিচয়। বুদ্ধিমত্তা বলেন অথবা বাধ্য হয়েই বলেন, নিজের অর্থনীতি, পৃথিবীর অর্থনীতি খুবই ঝুঁকির মুখে পড়ে যাবে। সুতরাং উনি আসলে শুরু থেকে কিন্তু চাননি মানে এনার্জি সাইট অমুক জায়গায় তমুক জায়গায় হামলা করা। তিনি জাস্ট কিছু নেতা মেরে ফেলবেন ভেবেছিলেন যে সরকারের পতন হবে, এটা একটা জয় হতে পারে। কিন্তু সেটা তো সেই জায়গায় সীমাবদ্ধ থাকেনি। আলটিমেটলি এটা স্প্রেড করেছে দুই পক্ষ থেকেই। ইরান আক্রমণ করেছে, আবার ইরান সবসময় টিট ফর ট্যাট, ওরা কিন্তু প্রথম আক্রমণ করেনি। ওদের যখন ওরা আক্রান্ত হয়েছে, আপনার মনে আছে রিভার অফ ফায়ার যেটা হয়ে গেল তেহরানে, সারা রাস্তা জুড়ে মনে হচ্ছে যে আগুনের নদী। তারপরেই কিন্তু ওরা যে মধ্যপ্রাচ্যের যে মানে জ্বালানি ক্ষেত্রগুলি অথবা রিফাইনারিগুলিতে ওরা আক্রমণ করেছে। সুতরাং এটা আপাতত যদি বন্ধ থাকে, আমি মনে করি পৃথিবীর জন্য ভালো, আমেরিকার জন্য ভালো, সবার জন্যই ভালো। এখানে কিছুটা সেন্স প্রিভেইল করে, কারণ জ্বালানির সাথে সমস্ত অর্থনীতি পৃথিবীর জড়িত, আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন খবরে। সুতরাং এটাকে যদি কিছু তাতে করে বরং আমি একটু আশান্বিত হচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প সিরিয়াসলি গিভিং সাম থটস যে কিভাবে যুদ্ধটাকে 10 দিনের মধ্যে হলেও এটা গুটিয়ে আনা যায়। আদারওয়াইজ সে হয়তো আক্রমণ করতো তেল ক্ষেত্রগুলিতে। তবে এখনই আমি পুরোপুরি 100% আশাবাদী না। এই যে সৈন্য সামন্তের যে মানে ইয়ে করছে, গ্যাদারিং করছে, যে 82 ডিভিশন বলেন, তারপরে হচ্ছে আপনার মেরিটাইম যে বিভিন্ন যে বাহিনী পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে, সেটা আলটিমেটলি যদি এই যে টকটা অথবা এই মধ্যস্থতার আলোচনাটা যদি ফল করে, এটা যদি কাজ না করে, তাহলে আমার ধারণা ওরা যে কার্ক আইল্যান্ড সেইটাকে ওরা একটা ম্যাসাকার করবে বলে আমার ধারণা। এবং বুট সেখানে পড়বে।
এইখানে ওরা এই আইল্যান্ডটাকে দখল করার চেষ্টা করবে, পুরা ইরান না আর কি। পুরো ইরান না, সেইখানে এবং এই এটা জন্য চাপও যেসব কিন্তু মানে আপনি সৈন্য টন্য চারদিকে নিয়ে এসে ইরানকে মানে এই আলোচনা যাতে তারা খুব অনড় না থাকে, রাইট কিছুটা রাইট ছাড় দেয়, সেই জন্য কিন্তু চাপ দেয় একটা বিষয় থাকে। প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারী, একেবারে সংক্ষেপে যদি আমরা শুনি, কতটা সাফল্য আপনি দেখছেন যে মানে যুদ্ধটা বন্ধ হতে যাচ্ছে এমন? আমি আমি আই এম এ অপটিমিস্ট পারসন, রাইট? এবং আমি মনে করি যে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ অলসো প্র্যাকটিক্যাল পারসন, ওকে। রাইট? ইউএস ইজ সেলফ সাফিসিয়েন্ট ইন এনার্জি, বাট এটার কস্ট ইজ হায়ার রেজ করা, এবং আমরা দেখতেছি মার্কেটে এনার্জি প্রাইস অলরেডি বেড়ে গেছে। $15 এটা আপনি অতিরিক্ত পে করলেন। আমি অতিরিক্ত পে করলাম, এতে করে আমেরিকান ইকোনমি, আমেরিকান দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, এবং আমেরিকান ফার্টিলাইজার, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আপনার 1/3 অফ দি ফার্টিলাইজার গালফের যেই হরমুজ স্ট্রিট দিয়ে আসে, রাইট? এই ফার্টিলাইজার আমেরিকান ফার্মার এফেক্ট হচ্ছে। সুতরাং আমেরিকা ইটসেলফ, যদিও তার এনার্জি ডাইরেক্টলি সেলফ সাফিসিয়েন্ট, আমেরিকা ডাইরেক্টলি এখন এফেক্ট হয়ে যাচ্ছে। এক। 2 নম্বর, এনার্জি সেক্টর করলে শুধু ইরান এনার্জি না, ইরাকের এনার্জি আছে, গালফের সব কান্ট্রিগুলো এনার্জি আছে, সৌদি আরব এনার্জি আছে। সেই এনার্জি গুলোতে ওরা যদি উইক হয়ে যায়, তাহলে ওদের ইকোনমি যদি ডাউন হয়, আপনি যে তাদের মুরব্বী আছেন, রাইট, তারা আপনাকে টাকা দেয়, আপনি তাদেরকে ডিফেন্স দেন, রাইট, এই জিনিসটা ডিসরাপ্ট হবে সিরিয়াসলি। এবং প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবেও কিছু কিছু ওই দেশের লিডারশিপের সাথে তার সম্পর্ক ভালো, মানে কিংদের সাথে। সুতরাং এটা তার বিরাট একটা ইম্প্যাক্ট। সুতরাং ইরানকে ঠান্ডা করতে গিয়া, ইরানকে শায়েস্তা করতে গিয়া আপনি যদি নিজের পায়ে কুড়াল দেন, হবে না, কারণ এটা আমেরিকার ইন্টারেস্ট ডাইরেক্ট ইনভলভ। ইসরায়েল ডাজন্ট হ্যাভ এনিথিং টু ডু। ইসরায়েল আমেরিকান আছে, তাদের কাছ থেকে তেল পাবে, আজারবাইজানের কাছ থেকে তেল পাবে, অস্ত্র পাবে, তাদের অসুবিধা। কিন্তু আমেরিকা ইজ দি ইভেনচুয়ালি উইল বি শোন ইন দ্য ওয়ার্ল্ড আমেরিকার লিডারশিপ। তো আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ডেমোক্রেটিক পার্টি অ্যান্ড আদার ইভেন রাইট উইং যারা আছে, তার ওনার মেগাদের মধ্যে তো বিরাট স্প্লিট হয়ে গেছে, আপনি দেখতেছেন, হ্যাঁ। রাইট? চার্লি ক্লার্কের গ্রুপ, এবং তাদের যেই বদলোক, যেই সিকিউরিটি এর যে হেড ছিল, ক্যান্ট, ডাইরেক্টর মিস্টার ছিল, ক্যান্ট, হ্যাঁ। হ্যাঁ, সে পরিষ্কার পাবলিককে বলেছে, সে মেগা লোক বলেছে যে এটা আমাদের ইমিডিয়েট থ্রেট না ইরান। তাহলে আমরা যুদ্ধ করতে যাচ্ছি কেন? আমরা যুদ্ধ করতে যাচ্ছি ইসরায়েলের জন্য। এই সব জিনিস চিন্তা ভাবনা করে, পলিটিক্স চিন্তা ভাবনা করে, উনি তার নিজের কনফিডেন্সের লোক, মেয়ের জামাই এবং ওর কপকে দিয়ে চেষ্টা করতেছে পাকিস্তানের দিয়ে একটা কিছু করার। তবে একটা কিছু হবে যে 15 দফা যা দিছে সবকিছু পাবে না, ইরানও সবকিছু পাবে না, কিছু কিছু পাবে। কিন্তু আমার মতে ইরান সার্ভাইভ করে যাবে এবং একটা শান্তি সম্ভবত আসবে ইন নিয়ার ফিউচার। এই যে 10 দিন বাড়ানো হলো না, এই 10 দিন এই সময়টাই আসলে আলোচনাটা চূড়ান্ত করে নেওয়া হবে, এটা সুযোগ দেওয়ার জন্য। কারণ আপনি তো এটা মানে সুযোগ একদিকে দিতে বোমা হবে, পড়ছে, একদিকে আলোচনা, এটা হতে পারে না। এটা হতে পারে না। এবং এটা ইরান তো বোমা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে এখন। ইরান বোমা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে তাদের। সুতরাং এটা আইডিওলজিক্যাল গ্রুপ, এদের একজনকে মারলে আরেকজন আসবে। সমস্যাটা সম্ভবত মানে আমরা শেষ করব, কিন্তু সমস্যাটা সম্ভবত বিশ্বাসের জায়গা। মানে ইরান কোনোভাবে আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না। একদিকে সৈন্য আপনি নিয়ে আসছেন, মানে আজকে 26শে মার্চ, আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে বাংলাদেশের 26শে মার্চের সময় কি ঘটেছিল। একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আলোচনার প্রস্তাব দিয়ে রেখেছে পাকিস্তান, অন্যদিকে তারা সৈন্য সমাবেশ করে একটা ম্যাসাকার করেছিল 25শে মার্চ কাল রাত্রিতে। তো মানে উদাহরণটা আসলে চলে আসলো, কারণ আজকে 26শে মার্চ, সেই কারণে হয়তো আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, একটা স্বাধীন দেশ এনে দিয়েছেন তাদেরকে। কিন্তু আমি একদম 100% সমর্থন করি। এই এক্সাম্পলটা আরো ইমিডিয়েট এক্সাম্পল দিচ্ছেন না কেন? ওকে, ওই যে ওমানের প্রাইম মিনিস্টার বললো আমাদের নেগোসিয়েশন প্রায় আমাদের ফাইনাল হয়ে আসছে, রাইট? ওখানে নেগোসিয়েট করতেছেন, এখান দিয়ে আপনি হঠাৎ করে গিয়া বোম করলেন, তাহলে আপনাকে ট্রাস্টটা কোথায়? এবং 2025 সালেও ইরানে যে 12 দিনের জন্য হামলা হয়েছিল, সেখানে তো একই রকম ছিল, একই রকম ছিল। সো ইতিহাস অনেক কিছুই আসলে সবার জন্য শিক্ষা রেখে যায়, কতটা আমরা শিখতে পারি সেটা আসলে আমাদের নিজেদের বিষয়। কিন্তু আর সময় নেব না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারী, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন, নিঃসন্দেহে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে পরের দিন অর্থাৎ রাত 8টায় প্রতিদিন সোম থেকে শুক্র আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।